হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন জিকের স্পেশাল ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমাদের জন্য তোমাদের যে সামনে কোর্টের ক্লার্ক এবং গ্রুপ ডির পরীক্ষা রয়েছে তাকে লক্ষ্য করে আমি একটি জিকে সিরিজ শুরু করেছিলাম। আজকেও সেই সিরিজেরই একটি পরবর্তী ক্লাস। এর আগে আমি বেশ কয়েকটি ক্লাস তোমাদেরকে করিয়েছি, তোমরা আজকের ক্লাসটি দেখে নাও। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখোনি, আজকের ক্লাসটি করার পর তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নাও। আমার ডেসক্রিপশন বক্সে এবং চ্যানেলের প্লেলিস্টে এই লিঙ্কগুলো দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকের ক্লাসে মূলত আমরা স্ট্যাটিক জিকের পোর্শন কভার করব এবং যে 25টি প্রশ্ন আলোচনা করব তার ম্যাক্সিমাম কিন্তু স্ট্যাটিক জিকেরই প্রশ্ন থাকবে। কিছু সাবজেক্ট থেকেও প্রশ্ন আছে এবং কিছু প্রশ্ন আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও রয়েছে। মেনলি আজকের ক্লাসটি ফোকাস করা হচ্ছে স্ট্যাটিক জিকের ওপর। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখে নিই আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, বিশ্বের কোন দেশ দুগ্ধ উৎপাদনে প্রথম? তো বিশ্বের দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে বর্তমানে আমাদের ভারতবর্ষ। এটি হয়ে যাবে অ্যান্সার। শুধুমাত্র দুধ উৎপাদনেই নয়, দুধের যে সমস্ত প্রোডাক্ট হয় যেমন ছানা, দই বা আরও যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো উৎপাদনেও ভারত কিন্তু প্রথম স্থান অধিকার করে। এটিও খেয়াল রাখবে যে ভারতেই সবথেকে বেশি গবাদি পশু রয়েছে। আমাদের ভারতের মধ্যে যে হরিয়ানা রাজ্য রয়েছে, এই হরিয়ানা রাজ্য দুগ্ধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে এবং হরিয়ানার মধ্যে যে কার্নাল ডিস্ট্রিক্ট রয়েছে সেই কার্নাল জেলা প্রথম স্থান অধিকার করে। এজন্য আমাদের যে ডেয়ারির হেডকোয়ার্টার রয়েছে সেটি কিন্তু এই হরিয়ানার কার্নালেই অবস্থিত। পরের প্রশ্ন দেখে নাও। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান দেখো রয়েছে টেনিস, ব্যাডমিন্টন, ফুটবল নাকি পোলো। তো এই থমাস কাপ এটি হলো ব্যাডমিন্টনের সাথে যুক্ত। এখানে দুটো কাপ রয়েছে, একটি হলো থমাস কাপ এবং একটি হলো উবের কাপ। এই দুটোই কিন্তু আমাদের ব্যাডমিন্টনের সাথে যুক্ত। তো এই থমাস কাপ হলো যে পুরুষদের জন্য ব্যাডমিন্টন এবং এই উবের কাপ হলো মহিলাদের জন্য ব্যাডমিন্টন। 2024 সালে এই থমাস কাপ এবং উবের কাপ এই দুটোতেই জয়লাভ করেছে চীন। এটি কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটিও খেয়াল রাখবে। প্রশ্ন আসতেই পারে যে থমাস কাপ বা উবের কাপ 2024 সালে কোন দেশ জয়লাভ করেছে? অ্যান্সার হয়ে যাবে চীন। পরের প্রশ্ন দেখো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক পেঁয়াজ উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র? তো এর অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্র রাজ্যে সবথেকে বেশি পেঁয়াজ চাষ হয়। এর কারণ মহারাষ্ট্রের রাজ্যের আমাদের সেই অংশে যে মাটি দেখতে পাওয়া যায় সেটি পেঁয়াজ চাষের জন্য কিন্তু খুবই উপযুক্ত। মহারাষ্ট্রের যে মাটি সেটি রেগুর নামে পরিচিত বা ব্ল্যাক সয়েলও কিন্তু বলা হয়, কৃষ্ণ মৃত্তিকা। এটি পেঁয়াজ চাষের জন্য খুবই উপযুক্ত। পশ্চিমবঙ্গ হলো আমাদের ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। উত্তরপ্রদেশ রাজ্য আখ এবং আলু উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে এবং মধ্যপ্রদেশ রাজ্য যে বিভিন্ন তৈলবীজ রয়েছে সেই তৈলবীজ উৎপাদনে বা ডাল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে মধ্যপ্রদেশ। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন রয়েছে, বিশ্ব বনভূমি দিবস কোন দিনটিতে পালন করা হয়? 21শে জুন, 21শে মার্চ, 22 এপ্রিল নাকি 7ই ফেব্রুয়ারি? আমাদের যে বিশ্ব বনভূমি দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট ডে সেটি 21শে মার্চ তারিখে পালন করা হয়। এই 21শে মার্চের পরের দিন অর্থাৎ 22শে মার্চ এটি বিশ্ব জল দিবস বা ওয়ার্ল্ড ওয়াটার ডে হিসাবেও পালন করা হয়। এখানে অপশানের মধ্যে যে 21শে জুন রয়েছে, এই 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা ডে বা অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস পালন করা হয় এবং 22শে এপ্রিল এটি ওয়ার্ল্ড মাদার আর্থ ডে বা বিশ্ব আমাদের পৃথিবী দিবস কিন্তু পালন করা হয়। এখানে এই দুটো ডেট ইম্পর্ট্যান্ট দেখো। 22শে মার্চ হলো জল দিবস এবং 22শে এপ্রিল হলো পৃথিবী দিবস বা আর্থ ডে। এগুলো কিন্তু সাথে খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখো। পূর্বের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? এটি কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো
অপশানে দেখো ওসাকা, কলকাতা, টোকিও নাকি বেজিং। তো পূর্বের ম্যানচেস্টার বলা হয় ওসাকা শহরকে। এই যে ওসাকা, এটি হলো জাপানের একটি শহর। ম্যানচেস্টার হলো ইংল্যান্ডের একটি শহর যেখানে সর্বপ্রথম শিল্পের বিপ্লব ঘটেছিল, এবং এই ম্যানচেস্টারে প্রচুর পরিমাণে সেখানে কিন্তু সুতা কল রয়েছে, এবং ম্যানচেস্টারই প্রথম যে বস্ত্র শিল্পের বিপ্লবও ঘটেছিল। এখানে আবার প্রশ্ন আসে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। ভারতের ম্যানচেস্টার বলা হয় আমাদের আমেদাবাদ শহরকে। আমেদাবাদ শহর হলো আমাদের গুজরাটে অবস্থিত একটি শহর, একে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এখানে আরও প্রশ্ন আসে, যেমন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়। না, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুর জায়গাকে। এই কোয়েম্বাটুর এটি হলো তামিলনাড়ুতে অবস্থিত একটি শহর। পরের প্রশ্ন দেখো, বোরলোগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য, সাংবাদিকতা নাকি কৃষিক্ষেত্র? তাই এই বোরলোগ পুরস্কার দেওয়া হয় কৃষিক্ষেত্রে। এটি হয়ে যাবে অ্যান্সার। এই বোরলোগ হলেন নোমেন বোরলোগ নামে একজন ছিলেন, যার নেতৃত্বে সর্বপ্রথম পৃথিবীতে যে সবুজ বিপ্লবের বা গ্রিন রিভলিউশনের সূত্রপাত হয়েছিল, যার জন্য তাকে স্মরণ করে এই বোরলোগ পুরস্কার দেওয়া হয়, এবং এটি কৃষিক্ষেত্রে দেওয়া হয়। ভারতে সবুজ বিপ্লবের যদি জনক জানতে চাই, তাহলে ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে, এবং এই 2024 সালে এম.এস. স্বামীনাথনকে ভারতরত্ন পুরস্কারে কিন্তু ভূষিত করা হয়েছে, এটিও খেয়াল রাখবে। পরের প্রশ্ন দেখে নিই, আধুনিক অর্থনীতির জনক বা ফাদার অফ মডার্ন ইকোনমিক্স কাকে বলা হয়? যদি এখানে জানতে চাইছে যে অর্থনীতির জনক কাকে বলা হয়, তাহলে আমাদের অপশন মানে অ্যান্সার হয়ে যেত অ্যাডাম স্মিথ। কিন্তু এখানে জানতে চেয়েছে যে আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয়, তো আধুনিক অর্থনীতির জনক বলা হয় পল স্যামুয়েলসনকে। এটি হয়ে যাবে অ্যান্সার। এখানে তোমরা আরেকটি জিনিস খেয়াল করবে যে এই যে অ্যাডাম স্মিথ, ইনাকে বলা হয় যে অর্থনীতি বা ইকোনমিক্সের জনক বা ফাদার অফ ইকোনমিক্স। এনার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে বা বই রয়েছে, যেটি 1776 সালে প্রকাশিত হয়েছিল, যেটির নাম হলো ওয়েলথ অফ নেশন। এটি কিন্তু শর্ট ফর্ম, কেননা এর যে সম্পূর্ণ নাম সেটি অনেক বড়, এবং যে সম্পূর্ণ নাম সেটি হলো অ্যান এনকোয়ারি ইন্টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন। এটি হলো গ্রন্থটির পুরো নাম, কিন্তু শর্টে আমরা ওয়েলথ অফ নেশন বলে থাকি। পরের প্রশ্ন, কোন পুরস্কারকে এশিয়ার নোবেল বলা হয়? খুব ভালো একটি প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখো অপশানগুলো প্রথমে দেখে নাও, অ্যাবেল পুরস্কার, গান্ধী শান্তি পুরস্কার, রামেন ম্যাগসেসাই পুরস্কার নাকি কলিঙ্গ পুরস্কার। তো এশিয়ার নোবেল আমরা বলি এই রামান ম্যাগসেসাই পুরস্কারকে। এটি প্রথমে জেনে নাও কোথার থেকে দেওয়া হয়। এটি দেওয়া হয় ফিলিপাইন্স থেকে। এই রমন ম্যাগসেসাই ছিলেন ফিলিপাইন্সের একজন প্রাক্তন রাষ্ট্রপতি। তার স্মৃতির উদ্দেশ্যেই এই রামন ম্যাগসেসাই পুরস্কার কিন্তু দেওয়া হয়, এবং এটিকে এশিয়ার নোবেল পুরস্কারও বলা হয়। পরের প্রশ্ন দেখে নাও, কম্পিউটার সাক্ষরতা দিবস কোন দিনটিতে পালন করা হয়? 1 জানুয়ারি, 2 জুন, 22 সেপ্টেম্বর নাকি 2 ডিসেম্বর? তো আমাদের কম্পিউটার লিটারেসি ডে বা কম্পিউটার সাক্ষরতা দিবস এটি 2 ডিসেম্বর পালন করা হয়। পরের প্রশ্ন, টমেটোতে কোন অ্যাসিড দেখতে পাওয়া যায়? সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড নাকি ফর্মিক অ্যাসিড? তো টমেটোতে যে অ্যাসিডটি পাওয়া যায় সেটি হলো অক্সালিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড আমরা যে কোনো টক জাতীয় ফল যেমন লেবু, আমলা এগুলোতে আমরা পেয়ে থাকি। ম্যালিক অ্যাসিড আমরা পাই আমে পাই এবং আপেলে পাই ম্যালিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড আমরা পাই পিঁপড়ের হুলে। পরের প্রশ্ন দেখে নাও, মাসাই কোন দেশের জনজাতি বা ট্রাইব? দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, মিশর নাকি ভেনেজুয়েলা? তো এই মাসাই হলো কেনিয়া এবং তানজেনিয়া এই দুটো দেশের ট্রাইব। মানে কেনিয়া এবং তানজেনিয়া এই দেশে আমরা এই মাসাই যে ট্রাইব সেটি কিন্তু দেখতে পাই। পরের প্রশ্ন, ইন্দিরা গান্ধী ক্যানেল কৃষি কাজের জন্য মূলত কোন রাজ্যে ব্যবহৃত হয়? উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ নাকি রাজস্থান?
ইন্দিরা গান্ধী ক্যানেল দেখো এটি মেনলি কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় এবং ভারতের যে সর্ববৃহৎ যে আমাদের ড্যাম রয়েছে তার নাম হলো ভাকরা নাগাল, যেটি হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। সেই ভাকরা নাগাল ড্যাম থেকে এই ইন্দিরা গান্ধী কানাল বার হয়েছে এবং এটি রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। রাজস্থানের যে মরু অঞ্চল রয়েছে মূলত তার ওপর দিয়ে এই ইন্দিরা গান্ধী ক্যানেলটি গেছে এবং সে মরু অঞ্চলে চাষবাসের ক্ষেত্রে এবং বিভিন্ন কাজে এটি কিন্তু ব্যবহার করা হয়। এছাড়াও গঙ্গা ক্যানেল বলে আরেকটি ক্যানেল রয়েছে যেটি এই রাজস্থানের মধ্যেই কিন্তু গেছে। পরের প্রশ্ন দেখো, কোন পদার্থকে উত্তপ্ত করে প্লাস্টার অফ প্যারিস পাওয়া যায়? তো অ্যান্সার এই অপশানগুলো দেখো, চুনাপাথর, জিপসাম, সিলভার ক্লোরাইড নাকি ফেনল ও ফর্মালডিহাইড। তো এই প্লাস্টার অফ প্যারিস এর যে সংকেত সেটি হচ্ছে ক্যালসিয়াম সালফেট CaSO4 এর সাথে H2O। এখানে আবার অনেক বইয়ে তোমরা পেয়ে যাবে যে এখানে এই যে এই প্রথমে 2 CaSO4 এবং H2O এটিও থাকে। তো এই প্লাস্টার অফ প্যারিস আমরা জিপসাম থেকে পাই। জিপসামের যেটি সংকেত সেটি একবার দেখে নাও। জিপসামের সংকেত হলো CaSO4 এর সাথে 10H2O, অর্থাৎ এখানে 10 অণু জল থাকে। তো যেহেতু এখানে উত্তপ্ত করা হয় মানে হিট দেওয়া হয়, তাহলে এই যে জলের যে অণু সেটি বাষ্পীভূত হয়ে যায় এবং বাষ্পীভূত হওয়ার ফলে কি হয় না এটি শক্ত হয়ে যায় এবং প্লাস্টার অফ প্যারিসে পরিণত হয়। এজন্য দেখো জিপসামের যে অণুতে 10 অণু জল রয়েছে কিন্তু প্লাস্টার অফ প্যারিসের অণুতে মাত্র হাফ অণু জল রয়েছে, মানে জলটি উত্তপ্ত করার ফলে জল বাষ্পীভূত হয়ে যায়। এটি হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখে নাও, ফাস্টার দেন লাইটেনিং কার আত্মজীবনী? ইম্পর্ট্যান্ট, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন তাদের যে বিভিন্ন যে আত্মজীবনীমূলক গ্রন্থগুলো রয়েছে সেগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এখানে প্রশ্ন দেখো, ফাস্টার দেন লাইটেনিং কার আত্মজীবনী? ক্রিস গেইল, সাইদ আফ্রিদি, মাইকেল ফেলপস নাকি উসেইন বোল্ট? তো ফাস্টার দেন লাইটেনিং এটি হলো উসেইন বোল্টের এক আত্মজীবনী। তো এই উসেইন বোল্ট ইনি ছিলেন জামাইকা দেশের, মানে ইনি এখনও আছেন, ইনি হলেন জামাইকা দেশের একজন দৌড়বিদ বা স্প্রিন্টার যাকে আমরা ইংরেজিতে বলি। এবং এনার রেকর্ড হলো যে ইনি 100 মিটার যে দৌড় সেই 100 মিটার দৌড় মাত্র 9.58 সেকেন্ডে তিনি কিন্তু কমপ্লিট করেছিলেন। এটি সর্বকালের অন্যতম একটি রেকর্ড। তো ইনি অলিম্পিকে 8টি গোল্ড মেডেল জিতেছিলেন এই দৌড়বিদ হিসাবে। এছাড়াও অন্যান্য বিভিন্ন যে ইভেন্ট রয়েছে সেখানেও অনেক পদক তিনি জিতেছেন, কিন্তু কেবলমাত্র অলিম্পিকে 8টি পদক পেয়েছিলেন এই দৌড়বিদ হিসাবে এবং পরপর 3টে অলিম্পিকে তিনি স্বর্ণপদক জয়লাভ করেছিলেন। তো এখানে অপশানগুলোর মধ্যে দেখো, ক্রিস গেল এনার আত্মজীবনী হলো 6 মেশিন। তোমরা জানো যে ক্রিস গেল কিন্তু প্রচুর 6 মারতো, মানে 6 মারতো, তার জন্য তার যে আত্মজীবনী সেটি হয়ে গেল 6 মেশিন নয়, 6 মেশিন। সরি, ক্রিস গেলের যে আত্মজীবনী সেটি হলো 6 মেশিন। শাহিদ আফ্রিদির যে আত্মজীবনী সেটি হলো গেম চেঞ্জার। ঠিক আছে, এই দুটো কিন্তু খেয়াল রাখবে সাথে। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক বক্সাইট উত্তোলিত হয়? তোমাদেরকে বলে রাখি এই যে বক্সাইট হলো অ্যালুমিনিয়ামের কিন্তু আকরিক। অ্যালুমিনিয়াম এই অ্যালুমিনিয়াম বক্সাইট থেকে কিন্তু তৈরি হয়। তো অ্যালুমিনিয়ামের আকরিক হয়ে গেল বক্সাইট। কিছু ক্ষেত্রে পরীক্ষায় এটিও প্রশ্ন আসে যে অ্যালুমিনিয়ামের আকরিকের নাম কি, তো সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বক্সাইট। কিন্তু আমাদের এখানে চেয়েছে যে ভারতে সব থেকে বেশি কোন রাজ্যে বক্সাইট উৎপন্ন হয়। তো অপশানগুলো দেখে নাও, ঝাড়খণ্ড, কর্ণাটক, উড়িষ্যা নাকি অন্ধ্রপ্রদেশ। তো বক্সাইট সব থেকে বেশি উৎপন্ন হয় আমাদের উড়িষ্যা রাজ্যে। এই প্রথম দেখো ঝাড়খণ্ড ভারতে কয়লা উৎপাদনের জন্য প্রথম স্থান অধিকার করে। কর্ণাটক রাজ্য ভারতের মধ্যে সোনা উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করে এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য ভারতের মধ্যে মাইকা উৎপাদনে সর্বপ্রধান মানে প্রথম স্থান অধিকার করে। পরের প্রশ্ন দেখে নাও, পশ্চিমবঙ্গের কোন জেলাতে প্রত্যেক বছর হজুর সাহেব মেলা অনুষ্ঠিত হয়?
কোচবিহার, মালদা, বীরভূম নাকি নদিয়া? তো এই যে হজুর সাহেব মেলা, এটি প্রত্যেক বছর কোচবিহার জেলাতে কিন্তু পালিত হয়। এবং এই হজুর সাহেব মেলা, এটি হলদিবাড়ি বলে একটি জায়গা রয়েছে, সেই হলদিবাড়ি জায়গাতে প্রত্যেক বছর এটি কিন্তু অনুষ্ঠিত হয়। এবং এটি ভারত এবং বাংলাদেশ বর্ডারে কিন্তু এটি অবস্থিত, এবং এই অংশেই এই মেলাটি অনুষ্ঠিত হয়, এবং অনেকেই এই মেলাকে সম্প্রীতির মেলা বলেও কিন্তু বলে থাকে। পরের প্রশ্ন দেখো, তাশখন্দের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1960, 1966, 1975 নাকি 1989? তো এই যে তাশখন্দের চুক্তি, এটি প্রথম হয়েছিল কেন সেটি জেনে নাও। না, 1965 সালে 1965 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, এবং সেই যুদ্ধের সমাপ্তি হিসাবে এই তাশখন্দের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এবং এটি স্বাক্ষরিত হয়েছিল 1966 সালে। উজবেকিস্তানের যে রাজধানী রয়েছে তাশখন্দ, সেখানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বলে এটির নাম হয়েছিল তাশখন্দের চুক্তি। এই চুক্তিটি স্বাক্ষর করেছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় এবং পাকিস্তানের জেনারেল আইয়ুব। এই দুজন কিন্তু পাকিস্তানে ছিলেন জেনারেল আইয়ুব খান। এই দুজন এই চুক্তিটি কিন্তু স্বাক্ষর করেছিলেন। লাল বাহাদুর শাস্ত্রী সম্পর্কে আরও কিছু ইনফরমেশান জেনে নাও। এই লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু মহাশয়। এরপরে কিছুদিনের জন্য অন্তর্বর্তী একজন প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম ছিল গুলজারিলাল নন্দা। কিন্তু তারপর ছিলেন এই লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়, এবং এই লাল বাহাদুর শাস্ত্রী মহাশয়কেই প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, এবং সেটি দেওয়া হয়েছিল 1966 সালে। তোমাদেরকে জানিয়ে রাখি, এই তাশখন্দের চুক্তির সময় তিনি উজবেকিস্তানে গিয়েছিলেন, এবং সেখানেই তার রহস্যভাবে মৃত্যু হয়েছিল। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন, ভারী জল বা ডয়টেরিয়াম আবিষ্কারের জন্য কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটিও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। মাদাম কুরি, হেরাল্ড ক্লেটন ইউরে, রন্টজেন নাকি হামফ্রে ডেভি? তো ভারী জল হলো আমাদের যে হাইড্রোজেন রয়েছে, সেই হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে। একটি হলো H11, একটি হলো H12 এবং একটি হলো H13। তো এই H12 এই আইসোটোপটিকে বলা হয় ভারী জল, এবং এই আইসোটোপটি আবিষ্কারের জন্যই এই হেরাল্ড ক্লেটন ইউরে ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন 1934 সালে তিনি নোবেল পুরস্কার কিন্তু পেয়েছিলেন। পরের প্রশ্ন দেখে নাও। পরের প্রশ্ন, সদগতি চলচ্চিত্রটির পরিচালক কে? মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, অপর্ণা সেন? তো এভাবেও প্রশ্ন কিন্তু আসতে পারে যে তো কোনো একটি চলচ্চিত্রের নাম দেবে পরীক্ষাতে, এবং তার পরিচালককে সেটি কিন্তু জানতে চাইবে। তো এখানে এই যে সদগতি, এটি একটি খুবই বিখ্যাত চলচ্চিত্র বা ফিল্ম। এটির পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে, এনারা প্রত্যেকেই একজন করে কিন্তু খুবই বিখ্যাত ডিরেক্টর। এনাদের বিভিন্ন যে পরিচালনায় যে ফিল্মগুলো রয়েছে, সেগুলো কিন্তু একবার চোখ বুলিয়ে নিও। সত্যজিৎ রায়ের বেশ কিছু উল্লেখযোগ্য সিনেমা তোমাদেরকে বলে দিই: পথের পাঁচালী, জলসাঘর, অপুর সংসার, তিন কন্যা, এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। চারুলতা, এটিও খুব ইম্পর্ট্যান্ট। আর আশা করি তোমরা সবাই জানো গুপি গাইন, বাঘা বাইন, কাঞ্চনজঙ্ঘা এবং সোনার কেল্লা, এটি কিন্তু ফেলুদা সিরিজের একটি সিনেমা। এছাড়া শতরঞ্জ কি খিলাড়ি, আগন্তুক, এগুলো কিন্তু উল্লেখযোগ্য এই সত্যজিৎ রায়ের পরিচালনায় কিছু সিনেমা। আচ্ছা, প্রথমেই দেখো রয়েছে মৃণাল সেন। তো এই মৃণাল সেনের পরিচালনার কিছু ছবির নাম হলো ভুবন সোম বা কলকাতা 71, পদাতিক, এগুলো। এরপরে দেখো রয়েছে ঋত্বিক ঘটক। এই ঋত্বিক ঘটকের পরিচালিত কিছু সিনেমা হলো নাগরিক, অযান্ত্রিক, মেঘে ঢাকা তারা, তিতাস একটি নদীর নাম, সুবর্ণরেখা ইত্যাদি। এরপরে দেখো রয়েছে অপর্ণা সেন। অপর্ণা সেনের কিছু বিখ্যাত চলচ্চিত্র হচ্ছে তার পরিচালিত চলচ্চিত্র, তার পরিচালনায় তৈরি চলচ্চিত্র 36 চৌরঙ্গী লেন, এরপর পারমিতার একদিন, দ্য জাপানিজ ওয়াইফ, তারপর ইতি মৃণালিনী, আরসি নগর,
গয়নার বাক্স, এগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। তো এই যতগুলো আমি সিনেমার নাম বললাম এগুলো কিন্তু প্রত্যেকটি খুব ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটি বিখ্যাত পরিচালকদের কিন্তু সৃষ্টি, সুতরাং এগুলো সবগুলোই কিন্তু ইম্পর্ট্যান্ট। তোমরা খাতায় কিন্তু সবগুলোই নোট ডাউন করে রাখো। পরের প্রশ্নে আমরা চলে যাই। ভুবন সোম গ্রন্থটির রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায়? তো এই যে ভুবন সোম গ্রন্থ, এই ভুবন সোম গ্রন্থটি কিন্তু রচনা করেছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায়। বলাইচাঁদ মুখোপাধ্যায়কে আমরা বনফুল বলেও কিন্তু ডেকে থাকি। তো এটিও মাঝে মধ্যে প্রশ্ন আসে যে বনফুল কার ছদ্মনাম ছিল, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে বলাইচাঁদ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, কনকোয়েস্ট অফ সেলফ কার রচিত গ্রন্থ? এটিও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশানগুলো দেখে নাও। মহাত্মা গান্ধী, এপিজে আব্দুল কালাম, সরোজিনী নাইডু নাকি অরবিন্দ ঘোষ? তো কনকোয়েস্ট অফ সেলফ এটি হচ্ছে মহাত্মা গান্ধী রচিত একটি গ্রন্থ। এপিজে আব্দুল কালাম রচিত গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ রয়েছে যে উইংস অফ ফায়ার। সরোজিনী নাইডুর বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য ব্রোকেন উইংস এবং অরবিন্দ ঘোষ এনার একটি বিখ্যাত গ্রন্থ হলো অ্যাসে অন গীতা। পরের প্রশ্নে চলে যাই। সম্প্রতি অন্তর্রাষ্ট্রীয় অলিম্পিক কমিটি কাকে মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডার সম্মানে ভূষিত করেছে? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অপশানগুলো দেখে নাও। মাইকেল ফেলপস, অভিনব বিন্দ্রা, গগন নারাং নাকি দীপা কর্মকার? তো সম্প্রতি যে অলিম্পিক কমিটি রয়েছে তারা অভিনব বিন্দ্রাকে এই 2024 সালে এই মর্যাদাপূর্ণ অলিম্পিক অর্ডার সম্মানে কিন্তু ভূষিত করেছে। এর কিন্তু খেয়াল রাখবে, এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো। সাহিত্য একাডেমি ফেলোশিপ পুরস্কার 2024 সম্মান কে পেয়েছেন? একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। না, সাহিত্য একাডেমি ফেলোশিপ যে পুরস্কার 2024 এটি পেয়েছেন রাস্কিন বন্ড, খুবই ইম্পর্ট্যান্ট। আর এই অপশানগুলো দেখো, অরুন্ধতী রয় ইনিও একজন কিন্তু আমাদের ভারতীয় লেখিকা এবং অরুন্ধতী রয় দ্য গড অফ স্মল থিংস এই যে উপন্যাসটির জন্য কিন্তু বুকার পুরস্কার পেয়েছিলেন। এটিও মাঝে মধ্যে প্রশ্ন আসে, খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এবং সলোমন রুশদির একটি ইম্পর্ট্যান্ট গ্রন্থ হলো দ্য মিডনাইট চিলড্রেন। আচ্ছা হ্যাঁ, এই 2024 খ্রিস্টাব্দে অরুন্ধতী রয় ইনি পেন প্রিন্টার প্রাইজ কিন্তু পেয়েছেন। এটিও একটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। পেন প্রিন্টার প্রাইজ তিনি কিন্তু পেয়েছেন অরুন্ধতী রয়। এটিও কিন্তু প্রশ্ন আসতে পারে যে 2024 সালের পেন প্রিন্টার প্রাইজ কে পেয়েছেন? অ্যান্সার হয়ে যাবে অরুন্ধতী রয়। পরের প্রশ্ন, কুভেম্পু পুরস্কার 2024 কে পেলেন? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। কুভেম্পু পুরস্কার 2024 অপশানগুলো দেখো। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, অরুণাভ ঘোষ নাকি শ্রীজাত? তো এই কুভেম্পু পুরস্কার 2024 পেয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ইনি একজন বাঙালি লেখক। তো এটি খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই বছরের জন্য। তো এটি কিন্তু ভালোভাবে স্টার মার্ক করে রাখো। পরের প্রশ্ন দেখে নাও। নোবেল শান্তি পুরস্কার 2024 প্রাপক হলো। দেখো 2024 নোবেলের যতগুলো পুরস্কার সবগুলোই ইম্পর্ট্যান্ট, সবগুলোই তোমরা কিন্তু খেয়াল রাখবে। এবং এখানে যে অপশান মানে এখানে যে প্রশ্নটি চেয়ে যে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন, অপশানে দেখো নার্গিস মোহাম্মদী, নিহন হিডাঙ্কিও নাকি সিমন প্যারেজ নাকি হান কাং? এবছর 2024 সালে এই নোবেল শান্তি পুরস্কার পেয়েছে নিহন হিদাঙ্কিও বলে একটি সংস্থা। এটি হলো একটি জাপানিজ সংস্থা। তো এনারা এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এখানে দেখো অপশানে রয়েছে নার্গিস মোহাম্মদী, ইনি 2023 সালে নোবেল শান্তি পুরস্কার কিন্তু পেয়েছিলেন। এবং হান কাং ইনি 2024 সালে মানে এবছর ইনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। এবং ইনি কিসে পেয়েছেন? না, ইনি লিটারেচার বা সাহিত্যে নোবেল পুরস্কার কিন্তু পেয়েছেন। এটিও সাথে খেয়াল রাখবে। আচ্ছা, তো আজকের মতো আমাদের যে 25টি প্রশ্ন ছিল তার আলোচনা শেষ করলাম। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং এখানে প্রচুর তথ্য রয়েছে, সেগুলো তোমরা বারবার কিন্তু এই ভিডিওগুলো দেখবে এবং যে সমস্ত প্রশ্নগুলো বললাম, কোশ্চেনগুলো আলোচনা করলাম, সেগুলো কিন্তু বারবার রিভিশন দেবে, না হলে কিন্তু এত কিছু খেয়াল রাখা সম্ভব না।
তো যাই হোক, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, এবং তোমার যদি ক্লাসটি ভ্যালুয়েবল মনে হয় তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।